আমি কমলিকা দি আজ দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের রাশিবিজ্ঞান অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই প্রমাণ বিচ্যুতি সম্পর্কে কিছু কথা। এর আগে বিভিন্ন ভিডিওতে আলোচনার সময় কিন্তু মধ্যক বা মিন, মধ্যমা বা মিডিয়ান, সংখ্যাগুরুমান বা মোড প্রভৃতি দ্বারা আমরা রাশিতত্ত্বের কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে একটা ধারণা তৈরি করেছি। এটা ঠিকই, কিন্তু এই যে সমগ্র রাশিতত্ত্ব, এই সমগ্র রাশিতত্ত্বের যে কেন্দ্রীয় মান, এই কেন্দ্রীয় মান থেকে বাকি রাশিতত্ত্বগুলি বা অন্যান্য যে চলকগুলি রয়েছে সেই চলকগুলি ঠিক কতদূর বিস্তৃত তা জানা যায় রেঞ্জ, গড় বিস্তৃতি বা মিন ডেভিয়েশন, প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইত্যাদি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম যে কেন্দ্রীয় কোন মানকে ঘিরে কেন্দ্রীয় প্রবণতা তৈরি হচ্ছে সেই সম্পর্কে আমরা এর আগে জেনেছি, কিন্তু এবার আমরা জানব যে কেন্দ্রীয় সেই নির্দিষ্ট কেন্দ্রীয় মান থেকে বাকি রাশি তথ্যগুলি বা চলকগুলি কতদূর বিস্তৃত তা আমরা জানব প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর এই পদ্ধতির মাধ্যমে। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই প্রমাণ বিচ্যুতির ধারণা কী ও সংজ্ঞা কী। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কনসেপ্ট অ্যান্ড ডেফিনিশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে রাশিতত্ত্বে পরিসংখ্যা গড়ের চারপাশে বাকি মানসমূহ কিভাবে বিস্তৃত আছে তার পরিমাপকে বিষমতার পরিমাপ বলা হয়, মেজার্স অফ ডিসপারশন। এই বিষমতার পরিমাপ নির্ণয়ের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে সেটাই হলো প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই কেন্দ্রীয় প্রবণতার মান থেকে বাকি রাশিগুলির বিচ্যুতির মানকে বর্গ করে যে মান পাওয়া যায় তাকে মোট স্কোর দিয়ে ভাগ করে তার বর্গমূল করলে পাওয়া যায় প্রমাণ বিচ্যুতি। আমরা যদি পড়ি, এই যে পড়লাম, পড়ে আমরা কিন্তু সেইভাবে বিষয়টি বুঝতে পারবো না। আমরা যখন এটি অঙ্কের মাধ্যমে ক্যালকুলেট করে বা মেজারমেন্ট করে আমরা যখন দেখব তখন বিষয়টি অনেকটাই পরিষ্কার হবে। পরবর্তীতেই আমরা সেটি জানব। প্রমাণ বিচ্যুতির মান যদি কম হয় তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো যে রাশি তথ্য খুব কাছাকাছি বিস্তৃত, আর যদি প্রমাণ বিচ্যুতির মান বেশি হয় তাহলে আমরা বুঝবো রাশি তথ্যগুলি দূরে দূরে অবস্থিত। প্রমাণ বিচ্যুতি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখো প্রমাণ বিচ্যুতি কিন্তু এই চিহ্ন দ্বারা, সিগমা দ্বারা প্রকাশ করা হয়। চলো একটি সুন্দর সংজ্ঞা প্রমাণ বিচ্যুতির এটি জেনে নিই। এটা কিন্তু তোমরা খুব ভালো করে এই সংজ্ঞাটি পড়বে এবং মুখস্থ করে রাখবে, কারণ তোমাদের কিন্তু বোর্ড এক্সামে 12-এর পরীক্ষায় কিন্তু এই সংজ্ঞাগুলো মাঝে মাঝেই আসে। প্রমাণ বিচ্যুতি বলতে কি বোঝো, এই ধরনের একটি প্রশ্ন কিন্তু এসে থাকে। রাশিসমূহের যৌগিক গড় থেকে বিচ্যুতি সমূহের বর্গগুলির যৌগিক গড়ের ধনাত্মক বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলা হয়। একটু আগেই আমি উল্লেখ করলাম যে যখন আমরা অঙ্কগুলো করব তখন আমরা কিন্তু বিষয়গুলো আরও বেশি বিস্তারিতভাবে জানতে পারবো। চলো জেনে নিই এই প্রমাণ বিচ্যুতির সুবিধা কি কি। এই বিচ্যুতির মান নির্ণয়ে প্রতিটি রাশি ব্যবহৃত হয়। 2 বা ততোধিক রাশিতত্ত্বের মধ্যে তুলনা করা যায়, এটি একটি বিরাট সুবিধা। রাশির বর্গ নির্ণয়ের জন্য বিষমতার পরিমাপ ধনাত্মক হয়। কিছু অসুবিধাও রয়েছে। এটি নির্ণয় পদ্ধতি সময় সাপেক্ষ এবং জটিল একটি পদ্ধতি। সময় লাগে একটু এবং জটিল, অঙ্ক কষে বের করতে হয়। মুক্ত শ্রেণী বিভাজনের ক্ষেত্রে এই পদ্ধতি কিন্তু ব্যবহার সম্ভব হয় না। একটি বা দুটি রাশি অনেক দূরে দূরে থাকলে তার প্রভাব পড়ে থাকে। এগুলো কিছু বিশেষ অসুবিধা রয়েছে প্রমাণ বিচ্যুতি নির্ণয়ের। তোমরা প্র্যাকটিক্যাল খাতায় অবশ্যই উল্লেখ করবে প্রমাণ বিচ্যুতির সংজ্ঞা কী, প্রমাণ বিচ্যুতির সুবিধা কী, অসুবিধা কী এবং প্রমাণ বিচ্যুতির ব্যবহার কী। এখান থেকে তোমরা দেখে দেখে কিন্তু লিখে ফেলবে খাতায়। আবহাওয়া ও জলবায়ুর তথ্য বিশ্লেষণ করতে সহায়তা করে
প্রমাণ বিচ্যুতি। অর্থনীতির বিভিন্ন বিষয়সমূহ বিশ্লেষণেও এটি বহুল ব্যবহৃত হয়। শেয়ার বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণে প্রমাণ বিচ্যুতির কিন্তু ব্যাপক গুরুত্ব রয়েছে। তাহলে মোটামুটি আমরা জানলাম প্রমাণ বিচ্যুতির সংজ্ঞা কী, এর ব্যবহার কী এবং এর সুবিধা ও অসুবিধা কী। তাহলে চলো এবার আমরা জেনে নিই প্রমাণ বিচ্যুতি কিন্তু শ্রেণীবদ্ধ অশ্রেণীবদ্ধ সমস্ত রাশিতত্ত্বের ক্ষেত্রেই নির্ণয় করার আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। এই ক্ষেত্রে আমি যেটি আজকে আলোচনা করব সেটি শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের ক্ষেত্রে প্রমাণ বিচ্যুতি। শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের ক্ষেত্রে কিভাবে প্রমাণ বিচ্যুতি নির্ণয় করতে হয় সেই সম্পর্কেই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করছি। পরবর্তীতে আবার অন্যান্যগুলো আমি দিতে চেষ্টা করব। আপাতত তোমরা এই শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের ক্ষেত্রে কিভাবে প্রমাণ বিচ্যুতি নির্ণয় করতে হয় এই অঙ্কগুলো আমি বোঝাবার পর তোমরা প্র্যাকটিক্যাল খাতায় করে ফেলবে। শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের ক্ষেত্রে প্রমাণ বিচ্যুতি নির্ণয় করার একটি সূত্র রয়েছে। সেই সূত্রটি তোমরা আগে এখানে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো এসডি এটা রিপ্রেজেন্ট করছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ প্রমাণ বিচ্যুতিকে ইংরাজিতে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এটি কোন চিহ্ন দ্বারা প্রকাশিত হয়? সিগমা, এর আগেই উল্লেখ করলাম। এবার এখানে দেখো সূত্রটি হচ্ছে রুট ওভার সামেশান, এটা সামেশান চিহ্ন তোমরা এর আগেও জেনেছো, সমষ্টি বের করা হয়। সামেশান এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশান এফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার ইন্টু সি। এবার কোনটি কি বোঝায় সেটি একটু আমরা চলো জেনে নিই। কোনটি কি রিপ্রেজেন্ট করছে? এসডি হলো প্রমাণ বিচ্যুতি, এফ হলো পরিসংখ্যা, এন ক্যাপিটাল এন হলো মোট পরিসংখ্যা, ডি রিপ্রেজেন্ট করছে, এই যে ডিগুলো এখানে দেখতে পাচ্ছ, এই ডিগুলো রিপ্রেজেন্ট করছে এক্স মাইনাস এক্স এ ডিভাইডেড বাই সি। এই বিষয়টি কিন্তু আমি একটু পরেই এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে তোমরা শুধু জেনে রাখো ক্যাপিটাল এক্স মাইনাস এক্স এ, এই এক্স এ কে বলা হয় অ্যাজিউমড মিন, এই জন্য লেখা হয়েছে এ এম, অ্যাজিউমড মিন বা কল্পিত গড়, অ্যাজিউম করে নেওয়া হচ্ছে একটি মিন। এই বিষয়টি কি একটু পরেই কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। নেক্সট হচ্ছে এক্স, দেখো এই যে মধ্যবিন্দু, এই এক্স হচ্ছে মধ্যবিন্দু রিপ্রেজেন্ট করছে, আর এক্স এ দেখো আনুমানিক গড় মান, যেটি আমি বললাম আনুমানিক গড়, অ্যাজিউমড মিন কল্পিত গড়। নেক্সট সি হচ্ছে সাধারণ গুণনীয়ক। এবার চলো আমরা সূত্রটি জানলাম। এই সূত্রটি কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করে ফেলবে। পরীক্ষায় যদি প্রমাণ বিচ্যুতি নির্ণয়ের অঙ্ক আসে সেই ক্ষেত্রে কিন্তু সূত্র তোমাদের মনে রাখতে হবে। নেক্সট চলো আমরা একটি রাশি তথ্য থেকে জেনে নিই কিভাবে প্রমাণ বিচ্যুতি আমরা নির্ণয় করব। একটি অঙ্ক দেওয়া রয়েছে, দেখো প্রদত্ত শ্রেণীবদ্ধ রাশি তথ্য থেকে প্রমাণ বিচ্যুতি নির্ণয় করো। জনঘনত্ব দেওয়া রয়েছে প্রতি বর্গ কিলোমিটারে 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500 এভাবে, এবং পরিসংখ্যা দেওয়া রয়েছে গ্রামের সংখ্যা, অর্থাৎ 200 থেকে 300 জনের জনঘনত্ব রয়েছে 26টি গ্রামে, 300 থেকে 400 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 35টি গ্রামে, 400 থেকে 500 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 41টি গ্রামে। এইভাবে কিন্তু বিষয়টি আমাদের বুঝে নিতে হবে। এবার তাহলে এই ক্ষেত্রে আমরা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে 200 থেকে 300, 300 থেকে 400 এগুলো সব কিন্তু শ্রেণীসীমা বা শ্রেণী সীমানা উল্লেখ করছে, এবং এই যে পরিসংখ্যা লেখাই আছে গ্রামের সংখ্যা, এগুলো সবই পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সিকে নির্দেশ করছে। তাহলে সূত্রে যেই বিষয়গুলো আমাদের প্রয়োজন হচ্ছে প্রমাণ বিচ্যুতি নির্ণয় করবার জন্য, সেই অনুযায়ী আমরা সমাধান সারণীটি বানিয়ে ফেলব। সমাধান সারণীটি কীরকম হবে? দেখো প্রথমে হবে শ্রেণী সীমা বা শ্রেণী সীমানাও লিখতে পারো, জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে, সবগুলো লেখা হয়েছে যতগুলো প্রশ্নে রয়েছে। এবার শ্রেণী ব্যবধান আমরা বুঝতেই পারছি সবই 100। এবার মধ্যবিন্দু, এক্ষেত্রে এক্স তোমরা লিখবে, বইয়ে লেখা ছিল না, এখানে আমি উল্লেখ করে দিয়েছি, তোমরা অবশ্যই লিখবে
এক্স মধ্যবিন্দু। মধ্যবিন্দু আমরা নির্ণয় করতে জানি, এর আগেও আমরা ভিডিওতে আলোচনা করেছি। নিম্ন শ্রেণী সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমানা ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা এমনিই বুঝতে পারছি, যেমন 200 প্লাস 300 মিলে হবে 500, ডিভাইডেড বাই 2 করলে হবে 250, এই যে 250। এইভাবে কিন্তু প্রত্যেকটি মধ্যবিন্দু নির্ণয় করা হয়েছে। 250, 350, 450, 550, 650, 750, 800 থেকে 900 মধ্যবিন্দু হলো 850। তাহলে এবার এইভাবে মধ্যবিন্দুগুলো সব নির্ণয় করার পর নেক্সট আমরা পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি স্মল এফ এভাবে প্রশ্ন দেখে দেখে সমস্ত ফ্রিকোয়েন্সিগুলো আমরা লিখেছি। 26, 35, 41, 48, 22, 18 অ্যান্ড 11। এবং তারপরে আমরা এই পরিসংখ্যাগুলোর সমষ্টি বের করব, সামেশন এন, টোটাল ফ্রিকোয়েন্সি কত আমাদের যোগ করে বেরিয়েছে 201। এবার নেক্সট আমাদের যেটি প্রয়োজন, যেটি আমি একটু আগেই বললাম, ডি। এই ডি কিভাবে বের করতে হবে তোমরা দেখো, এখানে বলেছে, আমরা সূত্রটা একটু আগেই জানলাম, এই যে এখানেও সূত্রটি উল্লেখ করা রয়েছে, তোমরা দেখো। ডি বের করতে হবে এক্স অর্থাৎ মধ্যবিন্দু মাইনাস এক্স এ অর্থাৎ অ্যাজিউমড মিন ডিভাইডেড বাই সি। এক্ষেত্রে একটি কথা বলার, যে সি হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। এই সি বিষয়টি তোমরা এভাবে ভাববে যে সমশ্রেণী ব্যবধান যেই ক্ষেত্রে থাকবে, ধরো এই ক্ষেত্রে যেমন আমাদের প্রতিটি রাশি সম ব্যবধানে আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবধান উল্লেখ করেছি 100, এবং এই ব্যবধানকেই সাধারণ গুণনীয়ক বা সূত্রে সি হিসাবে আমরা ধরব। অর্থাৎ এখানে আমাদের ব্যবধান যেহেতু 100, সেজন্য আমাদের সাধারণ গুণনীয়ক সিও হবে 100। এই যে এখানে 100 লেখা আছে, অর্থাৎ এই যে সি, দেখো একটু ভালো করে বিষয়টি বোঝো, এই সি হচ্ছে আমাদের 100, এটি কিন্তু কনস্ট্যান্ট, প্রত্যেকটা ক্ষেত্রেই 100। এবং এই এক্স এ বিষয়টি বোঝো, এই এক্স এ হচ্ছে অ্যাজিউমড মিন। এই ক্ষেত্রে বিষয়টি হলো, অ্যাজিউমড মিন বিষয়টি হলো বিচ্যুতি বা ডি নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রতিটি মান এক্স যেটি রয়েছে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুগুলোর থেকে আনুমানিক গড় আমাদেরকে একটি ধরে নিতে হবে। এবার আনুমানিক গড় যে ধরে নেওয়া, যে কোনো একটি নিরীক্ষণকে আনুমানিক গড় আমরা ধরে নেব। এবার এই ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, আমরা কিন্তু সাধারণত যেটা করে থাকি, যে কোনো একটি মধ্যবিন্দুর মানকে সাধারণত সেটি মাঝখানের মান ধরাই সুবিধাজনক হবে। মধ্যবর্তী যে কোনো একটি মধ্যবিন্দুকে আমরা আনুমানিক গড় হিসাবে ধরে নেব। এই ক্ষেত্রে আমাদের মধ্যবিন্দু হচ্ছে সব, এই ঘরগুলো সবই মধ্যবিন্দু। এর মধ্যে দেখো আমাদের মধ্যবর্তী মান হচ্ছে 550। এই কারণে আমরা এই 550কে, এই যে আমি সার্কেল করে বুঝিয়েছি তোমাদের সুবিধার জন্য, এই 550কে আমরা ধরে নিলাম আনুমানিক গড়, যেটি কিনা এক্স এ, এখানে হবে এক্স এ। তাহলে ডি এর ক্ষেত্রে দুটো আমরা কনস্ট্যান্ট ফিগার পেলাম, একটি হচ্ছে সি যেটি হবে 100, এবং এই অঙ্কের ক্ষেত্রে এটা বুঝে নিও, এই অঙ্কের ক্ষেত্রে অন্যান্য রাশিতত্ত্বের ক্ষেত্রে অন্যান্য মধ্যবিন্দুকে ধরে নিতে হবে। এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের সাধারণ গুণনীয়ক বা সি হবে 100, এবং এক্স এ বা অ্যাজিউমড মিন বা কল্পিত গড় বা আনুমানিক গড় আমরা ধরে নিলাম এই মধ্যবর্তী মধ্যবিন্দুকে 550। তাহলে এক্স এ আমাদের হলো 550, আর এই এক্স হলো প্রত্যেকবার এই মধ্যবিন্দুগুলোকে বসিয়ে বসিয়ে আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে। যেমন প্রথমটা হবে 250 মাইনাস 550 ডিভাইডেড বাই 100। এই বিষয়টি বোঝার জন্য আমি তোমাদেরকে কয়েকটি উদাহরণের মাধ্যমে করে দেখিয়েছি। এর আগে আচ্ছা চলো আমরা প্রথমে তাহলে ডিটাই বের করাটা বুঝে নিই কীভাবে। এই দেখো ডি আমি এখানে করে দেখিয়েছি তোমাদের সুবিধার জন্য, কয়েকটি করেছি আমি, তো বাকিগুলো তোমরা সবগুলোই বাড়িতে ক্যালকুলেট করে অবশ্যই দেখে নেবে। এই যে এক্স এ, এই এক্স এ 550 যেহেতু ধরা হয়েছে, তাহলে এর ভিত্তিতে কিভাবে ডি বের হবে, ডি সমান সমান এক্স মাইনাস এক্স এ ডিভাইডেড বাই 100। অর্থাৎ এই ক্ষেত্রে ডি হচ্ছে, প্রথম আমাদের এক্স ছিল 250, মধ্যবিন্দু ছিল, প্রথম মধ্যবিন্দু ছিল 250 মাইনাস 550 ডিভাইডেড বাই 100। তাহলে কি হচ্ছে, -300, এই যে বিয়োগ করে বেরোলো, ডিভাইডেড বাই 100,
আমাদের ক্যালকুলেট করে বেরোলো -3 বা -3। নেক্সট ডি দেখো, পরের যে ডিটা বের হবে সেটা পরের মধ্যবিন্দু 350, এই দুটো তো একই আছে, 550 ডিভাইডেড বাই 100। তাহলে কত হলো? এই যে এই দুটো বিয়োগ করে বেরোলো -200 ডিভাইডেড বাই 100, বেরোলো -2। এভাবে থার্ড ডি দেখো 450 মধ্যবিন্দু -550 ডিভাইডেড বাই 100, এখানে কত বেরোলো? -100 ডিভাইডেড বাই 100, তাহলে কত বেরোলো? -1। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি ডি বের করব। 550-এর ক্ষেত্রে বের করব 550 - 550, তাহলে 0 হবে আমাদের, এই জন্য এই ঘরের কিন্তু ডি বেরিয়েছে 0। নেক্সটটা হবে 650 - 550, তারপরটা হবে 750 - 550, আমি এগুলোর কথা বলছি। নেক্সটটা হবে 850 - 550, এই জন্য কিন্তু এগুলোও বেরিয়েছে +1 2 3, এগুলো মাইনাসে বেরিয়েছে, এগুলো প্লাসে বেরিয়েছে। তাহলে নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পারলে ডি কিভাবে ক্যালকুলেট করতে হবে। নেক্সট হলো ঘর আমাদের যেটা, সেটা হলো এফ ডি। স্মল এফ এটা গুণ অবস্থায় আছে ইন্টু স্মল ডি। তাহলে কি করব? এই ডিগুলোর সঙ্গে আমরা এফগুলো গুণ করে দেব। তাহলে কিভাবে হবে? 26 ইন্টু -3, 35 ইন্টু -2, 41 ইন্টু -1, 48 ইন্টু 0, 22 ইন্টু 1, 18 ইন্টু 2, 11 ইন্টু 3, এই যে 33 36 এভাবে লেখা আছে। 22 ইন্টু 1 22, 48 ইন্টু 0 0, 41 ইন্টু 1 -41, 35 দুগুণে 70 -70, এবং এখানে লেখা আছে -78। তাহলে এভাবে আমরা এফডিগুলো ক্যালকুলেট করলাম। এই এফডিগুলোর সামেশান করতে হবে। সামেশান এফডি বেরিয়েছে -98। এই ক্ষেত্রেও একটি বিষয় বলার আছে, তোমরা তো প্লাস মাইনাস যোগ করতেই পারো, যোগ বিয়োগ সেভাবে করে করবে। প্রথমে -78 -70 -41 যোগ করে আমার এসেছে -189 এবং 189, এবং 22 36 33 যোগ করে এসেছে 91 +91 আর -189। এই তোমরা নিজেরা করে দেখবে, এগুলোকে প্লাস মাইনাস করে এসেছে -98। তাহলে এইভাবে কিন্তু এসেছে সামেশান এফডি, সমষ্টি, এই ঘরটার সমষ্টি। তাহলে সমষ্টিটা কিভাবে করতে হবে সেটা আমি বলে দিলাম। প্রথমে মাইনাসগুলোকে যোগ করে এক জায়গায় মাইনাস কত আসে দেখে নিতে হবে, প্লাসগুলোকে যোগ করে দেখে নিতে হবে কত আসে, তারপরে সেই দুটোর প্লাস মাইনাস করে, মাইনাসের সংখ্যাটা যেহেতু বেশি ছিল তাই এসেছে -98। নেক্সট হচ্ছে ডি স্কয়ার। ডি স্কয়ারের ক্ষেত্রে ডি স্কয়ার অর্থাৎ এর থেকেই বুঝতে পারছো প্রতিটি ডিকে বর্গে পরিণত করতে হবে, বর্গে পরিণত করতে হবে। তাহলে ডি কোথায়? ডি হচ্ছে যে -3, তাহলে বর্গ মানে -3 ইন্টু -3 করলে হবে হচ্ছে মাইনাস চিহ্নটা উঠে যাবে, মাইনাস মাইনাসে উঠে গিয়ে হয়ে যাবে +9, -2 ইন্টু -2 তাহলে কত হবে? 4, -1 ইন্টু -1 হয়ে যাবে 1, 0 তো 0ই, 1 ইন্টু 1 1, 2 ইন্টু 2 4, 3 ইন্টু 3 9। এভাবে ডি স্কোয়ারের ঘরটা আমরা বের করলাম। নেক্সট হচ্ছে এফ ডি স্কোয়ার, এটিও গুণ অবস্থায় আছে। দেখো এফ হলো এই পরিসংখ্যাগুলো, এর সাথে আমাদেরকে যেই বর্গগুলো আমরা বের করলাম, ডি স্কোয়ারগুলো বের করলাম, সেই ডি স্কোয়ারগুলো গুণ করতে হবে। তাহলে কি কি গুণ হচ্ছে? 26-এর সঙ্গে গুণ হবে 9, 35-এর সঙ্গে গুণ হবে 4, এভাবে বেরিয়েছে এই সংখ্যাগুলো। 234, 140, 41-এর সঙ্গে গুণ হবে 1, 41, 48-এর সঙ্গে গুণ হবে 0 0, 22-এর সঙ্গে গুণ হবে 1 22, তারপরে 18-ওর সঙ্গে গুণ হবে 4 72, এবং 11-ওর সঙ্গে গুণ হবে 9 99। এইভাবে কিন্তু বেরিয়েছে এফডি স্কয়ারগুলো। সামেশান করতে হবে এই ঘরটারও সূত্রের প্রয়োজনে। তাহলে সামেশান করে এফডি স্কয়ার এসেছে আমাদের, তোমরা করে দেখবে অবশ্যই, 608। এবার আমাদের ক্যালকুলেশনটায় আমরা চলে যাই। ক্যালকুলেশনে দেখো এখানে কিন্তু সূত্র অনুযায়ী সব লেখা আছে। দেখো এফ ডি স্কয়ার, এই জায়গাটা চলে আসো, এফ ডি স্কয়ার √ওভার বড় করে দিয়ে সামেশান এফ ডি স্কয়ার। তা সামেশান এফ ডি স্কয়ার কত বেরিয়েছে আমাদের? এই যে 608 বেরিয়েছে সামেশান এফ ডি স্কয়ার, তা লিখলাম 608। নেক্সট এন হচ্ছে 201 মাইনাস
সামেশান এফডি, শুধু সামেশান এফডি কত বেরিয়েছে -98 লিখলাম, এন লিখলাম 201, এটা হোল স্কোয়ার ইন্টু সি হচ্ছে আমাদের 100। আর এখানে 100 তো জানোই সাধারণ গুণনীয়ক, যেটা শ্রেণী ব্যবধান। এবার নেক্সট হচ্ছে আমরা 608 ডিভাইডেড বাই 201 করলাম, করে আমাদের ক্যালকুলেট করে তো বিরাট বিরাট সংখ্যা বেরোবে, তোমরা ক্যালকুলেটারে করবে 3.02487562 এরকম বেরোবে। সেখান থেকে শুধু প্রথম পয়েন্টের পর প্রথম দুটো ঘর তোমরা লিখবে 3.02 মাইনাস, এখানে প্রথমে 98 বর্গ করতে হবে, স্কয়ার আছে কিন্তু, তারপরে 201 বর্গ করতে হবে, করে যেটা আসবে নিশ্চয় তখন মাইনাস চিহ্ন অটোমেটিক্যালি উঠে যাবে, এবং সেখানে তারপরে ডিভাইড করে বেরোবে আমাদের 0.2, অনেক সামথিং অনেক সংখ্যা বের হবে, সেখান থেকে সিলেক্ট করে আমাদের লিখতে হবে 0.24, এরপর ইন্টু 100। এবার পরের ঘরে আমরা এই দুটো আগে মাইনাস করব, করে যত আসবে তার রুট ওভার করব, রুট ওভার করে বেরিয়েছে মাইনাস করে বেরিয়েছে 2.78, এর পরবর্তী ঘরে রুট ওভারটি করা হয়েছে, দেখো 1.66.73 ইন্টু, তখন রুট ওভার উঠে গেছে, ইন্টু 100, তাহলে ফাইনালি আমাদের বেরোলো 166.73 জন প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে জনঘনত্বের আমাদের বিচ্যুতি বেরোলো 166.73 জন প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে এইভাবে কিন্তু আমরা টোটাল বিষয়টি এভাবে করব। তোমরা এই মন্তব্যের এই ঘরটি তোমরা নাও করতে পারো, তোমরা নিচে কোথাও লিখে দিতে পারো, বক্সটা করে নিয়ে নিচে কোথাও লিখে দিতে পারো যে কল্পিত গড় ধরে নেওয়া হলো 550, কল্পিত গড়ের চিহ্নটি দেবে এই যে এক্সে, ধরে নেওয়া হলো 550, তাহলেও হবে, বা আনুমানিক গড় ধরে নেওয়া হলো, এভাবে করে নেবে আনুমানিক গড়। আর আরেকটা হচ্ছে সি, সি হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক 100, এটা তোমরা নিচে লিখে নিও কোথাও, যে আনুমানিক গড় হলো আমাদের 550 এবং আমাদের সাধারণ গুণনীয়ক হলো 100। তাহলে আমরা এইভাবে দেখলাম যে শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের ক্ষেত্রে এভাবে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা প্রমাণ বিচ্যুতি নির্ণয় করতে পারি। তাহলে এর পরের ভিডিওতে আমরা বিচ্যুতির গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন নিয়ে আলোচনা করব।